আম আশা করি এই অবস্থার মধ্যে যে যতটুকু আছেন ভালো আছেন। ওয়েলকাম টু দিস লাইভ অন চ্যানেল ইউএস বাংলা, মাই ইউটিউব চ্যানেল। লাইক আই সেড, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি যখন সময় পাই তখন আমি আসার চেষ্টা করব। মনে রাখবেন, আমি সারাদিন বসে থাকি না। আমাদেরকে সংসার চালাতে হয়, সব কিছুকে মেনটেন করে আসতে হয়। চেষ্টা করি, যদিও এর ব্যতিক্রম ঘটবে, বা উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। নাও ইট ইজ আওয়ার প্রায়োরিটি রাইট নাও, বাংলাদেশ, আওয়ার স্টুডেন্টস, আওয়ার ফেলো সিটিজেন্স, অ্যান্ড অলসো আওয়ার প্রবাসী যারা আছেন তারা। খবর দিব নেগেটিভ বাংলাদেশের জন্য, বাট স্বৈরশাসকের জন্য নেগেটিভ, বাট বাংলাদেশের জন্য পজিটিভ। না, আপনি যুক্তি দেখাতে পারেন ভাই, এটা বাংলাদেশের জন্য পজিটিভ হলো কিভাবে? প্রতি বছর $5 বিলিয়ন পাচারকারী, খুন গুম হত্যার বাংলাদেশকে ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার এই হাইনাদের অস্তিত্বের চেয়ে এই খবরগুলা বাংলাদেশের জন্য ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট বা লং টার্মে, লং রানে, ইট ইজ এ ভেরি গুড নিউজ ফর বাংলাদেশ। আজকের আমার সাবজেক্ট হলো অল অ্যাবাউট ডেইলি স্টার। ডেইলি স্টার বাংলাদেশের অর্থনীতি নিয়ে সিরিয়াস একটা রিপোর্ট করেছে। And I was looking forward to read it because I was in the office. So I was just, you know what I mean, like kind of skipping through everything so that I can come and talk about this one before you, ladies and gentlemen. And thank you so much. Welcome to this live, by the way. Make sure you subscribe, support this channel, because the only platform, YouTube, we can survive by doing everything on YouTube, ladies and gentlemen. So ডেইলি স্টারের এই রিপোর্টটা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ঢাকা পোস্টের রেমিটেন্সের প্রভাবে কমলো রিজার্ভ। হেই রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ, রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশের অর্থনৈতিক লেনদেন বা ট্রানজ্যাকশনের ফাদার অফ ইকোনমিক ট্রানজ্যাকশনস প্রবাসী। আপনাদেরকে সাধুবাদ, ধন্যবাদ, সংগ্রামী সালাম, শুভেচ্ছা। আপনাদের অ্যাকশন, আপনাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে আপনাদের সক্রিয় অংশগ্রহণ প্রভাব পড়তে শুরু করেছে, দেখতে শুরু করেছে বাংলাদেশ, এবং দুর্বৃত্তরা বুঝতে শিখেছে কতটা আপনারা নিগৃহীত ছিলেন প্রবাসীরা। আপনাদের পাওয়ার বুঝতে শিখেছে। দুইটা পাওয়ার এই স্বৈরশাসকরা বুঝতে শিখেছে বর্তমানে। জানেন কোন দুইটা? নাম্বার 1 স্টুডেন্টস পাওয়ার, নতুন প্রজন্মের পাওয়ার। সেকেন্ড হলো প্রবাসীদের পাওয়ার। বিশ্বাস করেন, এই দুইটা পাওয়ার এস্টাবলিশড হয়ে গেছে, সার্টিফাইড হয়েছে বাংলাদেশে। আর কারো পাওয়ার আছে কিনা আমি জানি না, আই ডোন্ট কেয়ার, বাট এই দুইটা পাওয়ার বাংলাদেশে এই মুহূর্তে আপনার এমনভাবে আপনার প্রতিষ্ঠিত হয়েছে যা কেউ কখনো এর আগে কল্পনা করি নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আসছি। আমি আপনার এই আমি আপনাদেরকে প্রথমেই একটা কি দেখাতে চাই। এই একটা আইসিবি ইসলামিক ব্যাংক সব এটিএম বন্ধ করে দিয়েছে টাকার জন্য, অর্থাৎ টাকা নাই, টাকার অভাবে। ব্যাংকে মারামারি, হাহাকার, ডলার বিক্রি হচ্ছে। আপনার মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলোতে ডলার ভয়ঙ্কর অস্তিত্ব, মানে ডলার সংকট চলছে, নাই, বন্ধ হয়ে যাচ্ছে তারা। কিন্তু বাহিরে যতটুকু ব্ল্যাক মার্কেটে ছিল সেগুলো 127 থেকে 133 টাকা পার ডলার হিসাবে বিক্রি হচ্ছে বাহিরে। যারা ডেসপারেট টু গেট সাম ডলার্স, বিদেশে যাবেন বা কোনো কাজের চিকিৎসা যাবেন, পড়ালেখা করতে যাচ্ছেন, ডেসপারেটলি যারা লুকিং ফর, তারা প্রায় দ্বিগুণ বা টাকা দিয়ে ডলার কিনে তাদের কাজ বর্তমানে সারছেন। এই হলো আপনার বর্তমানে বাংলাদেশের অবস্থা। তো আমি যেহেতু এটার এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিচ্ছি এবং এই বিষয়টাতে খুবই মনোযোগ দিতে চাই, আমি পার্টিকুলারলি রেমিটেন্সের ব্যাপারটা, এজন্য আমি এই বিষয়টাকে আপনার গুরুত্ব দিচ্ছি। আমি এখানে আসি আপনার, এখন আমি আসি, আমি আপনার ডেইলি স্টারের যে রিপোর্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই একের পর এক। আসুন, আমি এই রিপোর্টটা আজকে ডেইলি স্টার, আইসিবি ইসলামিক ব্যাংক হ্যাজ নো মার্জার প্ল্যান, অর্থাৎ আইসলামী ইসলামিক ব্যাংক যেহেতু এটা ভয়ঙ্করভাবে পতিত হচ্ছে, আইসিবি ইসলামিক ব্যাংক, তার হচ্ছে মার্জার মিনস অন্য একটা প্রতিষ্ঠান বা ব্যাংকের সাথে একভূত করা, বা যেটাকে আমরা বলি আপনার এই কি বলে এটা মার্জার রাইট, মার্জার টু সাস্টেইন, এটার সাথে মিলে যেন তারা কার্যক্রম পরিচালনা করতে পারে, রাদার দেন ক্লোজিং দি এন্টায়ার ব্যাংকিং সিস্টেম। আইসিবি ইসলামিক ব্যাংকের আজকের একটা চিত্র, যেগুলা আমি দেখতেছি, আমরা গতকালকে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি এই চিত্রগুলা। একটা জিনিস মনে রাখবেন, এখন আর ডলার নিয়ে আমরা কথা বলছি না, আমরা কথা বলছি মানি, টাকা, বাংলাদেশ, যে টাকাটা বাংলাদেশ চাপায়, যার মালিক হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে যে টাকার মালিক বাংলাদেশ সরকার, সেই সরকার টাকা দিতে পারতেছে না, লেট অ্যালোন ডলার্স। হোয়াট ইজ হ্যাপেনিং? আমি আপনাদেরকে একটা ক্লিপ এখানে
প্রথমেই বলি, দেখাতে চাই আইসিবি ইসলামিক ব্যাংকের আজকের যে চিত্রটা, এবং আমি ডেইলি স্টারের এই টোটাল রিপোর্টটা নিয়ে আসছি। সিগনিফিক্যান্ট এবং ভেরি ভ্যালুয়েবল একটা তথ্য তারা প্রকাশ করেছে আইসিবি ইসলামিক ব্যাংক। ওবায়দুল কাদের সরাসরি ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন যশোরের এমপি আজিজুল। আচ্ছা, এগুলো নিয়ে আমাদের কোনো কথা নেই, কথা পরে হবে। আচ্ছা আচ্ছা আমি আসছি, আমি আপনাদেরকে দেখাই যে আজকের চিত্রটা, মানে আইসিবি ইসলামিক ব্যাংকে আজকের যে মারামারি, গতকালকে দেখাইছিলাম আমরা আরেকটা ব্যাংকে, আজকে আমরা আইসিবি ইসলামিক ব্যাংকের আপনার জিনিসটা দেখাতে চাই আপনাদেরকে। আচ্ছা দেখুন আপনারা, কোথায় গেল আমার স্পিকারটা? এটা আইসিবি ইসলামিক ব্যাংকের চিত্র আজকে। কোথায় যাবো বলেন? আর এই দেশেও থাকতাম চায়েন না, চলে যাবো। কষ্টের আয় থেকে আইসিবি ইসলামিক ব্যাংকে জমা রাখা টাকা এখন আর তুলতে পারছেন না ব্যাংকটির এই গ্রাহক। তার স্বরেই যেন প্রকাশ পেয়েছে সেই ক্ষোভ ও আক্ষেপ। সে থাকে 5 তলায়, আমরা আছি 9 তলায়। ওরা উপর তুললো, উপর দিয়ে চলে যাবো। ভুক্তভোগী হয়েছি আমরা, মোটে কোনো টাকাই দিচ্ছে না এরা। এখন 10,000 টাকার চেক দিলে ওইটা পাস হচ্ছে না। আপনারা 1,15,000 টাকার জন্য ঘুরি, পাচ্ছি না আর কি। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, এরকম হচ্ছে। শুধু নয়াপল্টনের এই শাখা নয়, মনোযোগ শুনবেন, রাজধানীর ব্যাংকটির বিভিন্ন শাখা ঘুরে পূর্বের চিত্রই দেখা গেছে। গ্রাহকেরা টাকার জন্য এসে ফিরে যাচ্ছেন খালি হাতেই। ব্যাংকের অবস্থা খুবই খারাপ, ওরা টাকা দিচ্ছে না, যার পাওনা টাকা। ঢাকার শহরে ব্যাংকটির বেশ কটি এটিএম বুথ ঘুরে সেগুলো বন্ধ পাওয়া গেছে। আচ্ছা, আপনি দেখলেন যে এটিএম বুথ বন্ধ করে পালিয়েছে তারা, এবং টাকা দিচ্ছে না কারো, অর্থাৎ 10,000 টাকা উনি তুলতে পারেন নাই। দিস ইজ দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ। আমি এই স্বৈরশাসকরা এই দেশটাকে কিভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে সেটার একটা চিত্র আমি আপনাদেরকে। এখন আসুন আমরা কি বলছে আপনার ডেইলি স্টারের এই রিপোর্টটা পড়ে শোনাই। আজকের রিপোর্টটা ডেইলি স্টারের, এটা হলো আজকে পাবলিশড অন 12টা। এখন আপনার তারা বলছে যে, কোথায় বলছে আমি দেখি। আচ্ছা, এবং এখানে আপনারা দেখেন, এই দেখেন রিপোর্টটা আমার আইপ্যাডে দেখাচ্ছি। সেটা বলছে যে ওয়েভ পোর্ট চার্জেস ইনকার্ড অ্যামিড রিসেন্ট আনরেস্ট। পোর্টের যারা আছেন তারা দাবি করতেছেন সরকারের কাছে, তারা এতটাই মানে কলাপস করেছে যে তারা চাচ্ছেন যে তারা পোর্টের যে ফিসগুলা যেন কমিয়ে আনা হয়, মানে এটা যেন কমপ্লিট ওয়েভ মিনস একদম যেন মাফ করে দেওয়া হয়, অর্থাৎ তারা দিতে পারবেন না এখন আর, এই অবস্থা চলছে তাদের। সেকেন্ড যেটা রিপোর্টটা আছে অর্থনীতির খবর যেহেতু, আচ্ছা এটা একটা খবর। ইউ হলস্ট ঢাকা টক্স, ইজ ইট আ ব্যাড অমেন? বলছে যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে টকটা যেটা ছিল সেটা পল করেছে এবং এটা তারা বাতিল করেছে, ডেইলি স্টারের। তারপরে যে গুরুত্বপূর্ণ খবরটা আপনাদেরকে দেখাই, ই কমার্স সেক্টর লস টাকা 1,700 crores ফর ইন্টারনেট শাটডাউন, রাইট? এবং এই হলো সবচেয়ে খবর, সেটা হচ্ছে অগাস্টের আজকে তারা, অর্থাৎ আপনাদের সময় সম্ভবত একটা ফরেক্স রিজার্ভ, সরি কোথায় গেল, বলছে যে আপনার আচ্ছা ফরেক্স রিজার্ভ ডিক্লাইন বাই $1.3 trillion। এটা হচ্ছে আপনার ডেইলি স্টারের খবরটা, আমি পড়ে শোনাই আপনাদেরকে, চলে গেছিল এটা। আচ্ছা আসতেছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা প্রথমে বলি, তারপরে খবরটা কোনটা, রেমিটেন্স ফলস 3.2%, রেমিটেন্স ফল 3.2% ইন জুলাই, অর্থাৎ জুলাইয়ের 10 দিনে 3.2% আপনারা করেছেন সরকারি হিসাব, কিন্তু এখানে যদি হিসাব ধরেন 9%, মোর দেন 9% হাওয়া হয়ে গেছে রেমিটেন্স উইদিন 10 ডেজের শাটডাউনে। আচ্ছা তারপরে আমি আপনাদেরকে বাকি যে রিপোর্টটা দেখাতে চাই সেটা হলো যে তারা বলছে যে ফরেক্স রিজার্ভ যেটা একদম হাওয়া হয়ে গেছে বর্তমানে, আপনার 1.3% ফরেক্স রিজার্ভ, যেটাকে আমরা বলি বিদেশি রিজার্ভ, অর্থাৎ বৈদেশিক মুদ্রার যে রিজার্ভটা, সেটা ডিক্লাইন করেছে। আমি আসলে এই জিনিসটা দেখাতে চাই আপনাদেরকে, এটা ডেইলি স্টার, কারণ কি এই তথ্যগুলা হিয়ার উই গো। এই দেখেন, ফরেক্স রিজার্ভ ডিক্লাইন বাই 1.3 billion ইন 1 month, দিস ইজ দ্য রিপোর্ট ডেইলি স্টারের। এটা আমার মুখের কথা নয়,
ডেইলি স্টোরি রিপোর্ট আছে, এটা আপনারা দেখে থাকেন। আচ্ছা, তারা কি বলছে? তারা বলছে বাংলাদেশ ফরেন কারেন্সি রিজার্ভস ডিক্লাইন বাই $1.3 বিলিয়ন। মনে রাখবেন, $1.3 বিলিয়ন ডিক্লাইন বাই অনলি 10 days অফ এফর্টস, অনলি 10 days। এখন প্রবাসীদের যে রেমিটেন্স যুদ্ধ বা রেমিটেন্স বুলেট যেটা মার্কেটে আছে বর্তমানে, এটা যদি 3 মাস মানে বর্তমানে এটা সাস্টেইন করে এবং আপনারা করতে পারেন, বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। কারণ আজকে আমরা দেখলাম যে সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হচ্ছেন, শিল্পী সমাজ যারা আছেন। তবে একটা শিল্পী সমাজ সম্বন্ধে আমি একটু আপনাদেরকে একটা কি বলে এটাকে, এই একটা ওয়ার্নিং দিতে চাই। এদের মধ্যে কিন্তু সরকারি দালালের সংখ্যাই খুব বেশি। ফেরদৌস আর হচ্ছে আপনার এই যে আরাফাতের সাবেক স্ত্রী শমিকা আসার, মনে আছে? সে বলছে বিটিভির ভবন দেখে কান্নায় ব্যঙ্গে পড়েছেন। আমাদের সন্তানদের হত্যাকাণ্ড দেখে পাখির মতো গুলি করা, স্নাইপার দিয়ে আমাদের সন্তানদেরকে হত্যা করা তাদের বুকে কাঁপে না, ঠিক শেখ হাসিনার মতো। বাট মেট্রো রেলের ঘটনা এবং আপনার এই বিটিভি ভবন দেখে তারা নাকি খুবই ক্ষুব্ধ এবং তাদের খুবই মর্মাহত। এদেরকে চিনে রাখুন। আমি আপনাদের নতুন প্রজন্ম যারা আছে এরা চিনে রেখেছে। আমি মনে করেছিলাম আসলে এদের কনসার্টে যারা যায় এরা তো টিকটকওয়ালা গ্রুপ, এরা তো সত্যিকার অর্থে বর্তমান যারা এই সংগ্রামে আছে তারা কখনোই যায় নাই। এখন আমরা বুঝতে পারলাম আমরা কিন্তু উই ওয়ার রং, টু বি অনেস্ট। এরা দেখিয়েছে, আমাদের নতুন প্রজন্ম যা দেখিয়েছে এরা একজন টিচার সাইমা, উনি কি বলছিলেন? উনি বলছিলেন আমরা লজ্জিত তোমাদেরকে দেখে, আমাদেরকে লজ্জা দাও, তবে ভয় পাবেন না, তোমরা ভয় পেও না। কারণ এই ভয়টাকে জয় করতে পারলেই স্বৈরাচারের পতন এবং বাংলাদেশটাকে দুর্বৃত্ত এবং ভারতীয় এজেন্টদেরকে বের করে দেওয়াটা অলমোস্ট ইট ইজ এ ম্যাটার অফ টাইম রাইট নাও। সরকারকে চলে যেতে হবে। এবং একটা জিনিস আপনাকে আমি বলি যে এই যে রিপোর্টটা দিল $1.3 বিলিয়ন ইন এ মান্থ, মনে রাখবেন জুলাইয়ের প্রথম 10 দিনে 15 দিনে রেকর্ড পরিমাণ আপনার এই কি আসছে রেমিটেন্স গেছে বাংলাদেশে, রেকর্ড পরিমাণ। কিন্তু এই 10 দিনে সব চিত্র উলট পালট হয়ে গেছে। দে আর ক্রাইং রাইট, দ্যাটস এ ক্রাইং বেবি রাইট নাও। সুতরাং টাকার জন্য এজন্য আমি আপনাদেরকে প্রবাসী যারা আছেন তাদেরকে বলবো, আমি গতকালকেও বলেছি লেডিস এন্ড জেন্টলম্যান, বাড়িতে খবর দিবেন যুদ্ধ লেগেছে, আমি যুদ্ধের ময়দানে আছি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওকে? আমি যুদ্ধ কোনটা যুদ্ধ? রেমিটেন্স যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে প্রবাসী যারা আছেন আমি আছি, বাড়িতে খবর দিবেন, যা যা লাগে শুধু এই পরিমাণটাই দিবেন। আমি বলেছি কাকে দিতে হবে। I categorized who to send the money or to look after, particularly elderly people এবং children, so that they can get their right, I mean everything they need, right? But apart from that, তাদেরকে বলবেন যে আমি যুদ্ধের ময়দানে আছি, এই যুদ্ধে আমি শরীক হয়েছি, আপনাদের বেটার বাংলাদেশ, প্রসপেক্টিভ বাংলাদেশ, প্রসপারাইজ বাংলাদেশ এবং সেফার বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্বকে বজায় রাখা বাংলাদেশের পক্ষে বর্তমানে আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি 71 দেখিনি, আমি 24 দেখেছি এবং 24 আমি নিজেকে যুক্ত করেছি। আজকে এসে কি বলছিলেন শুনেন, সায়েম বলছিল, ওই যে আপনার সায়েম, ওই যে সায়েম একজন অভিনেতা আছে না, উনি বলছে আমি এই জন্যই এসেছি যে আমার সন্তান যদি আমাকে জিজ্ঞেস করে এই সময় আপনি কি করেছেন, আমি তাকে যেন উত্তর দিতে পারি। এই জন্য আমি আজকে মানে ছাত্রদের সাথে এসে সংগ্রাম করতেছি। আমি এই এখানে যুক্ত হয়েছি যেন আমি বলতে না পারি যে আমি কিছুই করি নাই। মানে বিষয়টা আপনারা বুঝেন, মানে এটা একটা অর্থ আছে যে এখানে যদি না আসে আপনার অস্তিত্ব সংকটে আপনি পড়তে পারেন, এই সংগ্রামে যদি আপনাকে নিজেকে আপনি যুক্ত না করতে পারেন। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ওয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং ইন বাংলাদেশ। সুতরাং আমি এতটুকু বললাম যে গতকালকে আমরা দেখেছি এবং মানব জমিনের রিপোর্ট 13 মাসে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে বাংলাদেশে, সবচেয়ে কম, মানে বর্তমানে মানব জমিনে যেটা আমি আজকে আপনার দিয়েছি। সুতরাং এই অবস্থা রিজার্ভ আচ্ছা স্টোর এট $19 বিলিয়ন তারা বলছেন। সুতরাং রিজার্ভের সংখ্যা সরকার যদি দেয় $20 বিলিয়ন, এটাকে আপনি ইউ হ্যাভ টু মাইনাস কমপক্ষে $8 বিলিয়ন ভারতে নিয়ে আসবেন ডাইরেক্টলি। কারণ মনে রাখবেন এরা কখনোই আপনাকে সত্য তথ্য দিবে না বর্তমানে সরকার যারা আছেন তারা, কারণ তথ্য ম্যানিপুলেশনের জন্য পৃথিবীতে এই ডিক্টেটর রয়েছে এত ভয়ঙ্কর আর বিবেকহীন কোন সরকার পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। এতটা ভয়ঙ্কর আমি দেখিয়েছিলাম সেদিন, উনি বলেছিলেন অর্থনৈতিক সমিতির যে সভাপতি যে একটা দেশের সেন্ট্রাল ব্যাংক তথ্য লুকায়, এর চেয়ে জঘন্যতম আর কাজ কি হতে পারে, এর চেয়ে ভয়ঙ্কর জিনিস আর হতে পারে না। এবং গতকালকে আমি S&P এসএনপির তথ্যটা হয়তো বা অনেকের কাছে মনে হতে পারে যে আপনারা খেয়াল করেন নাই, S&P যে ডাউনগ্রেড করেছে, অর্থাৎ 3টা অর্গানাইজেশন ক্রেডিট রেটিং এজেন্সি বর্তমানে বাংলাদেশকে, আপনি দেখেন আপনার কার সাথে তুলনা দেন, ইউগান্ডা। বর্তমানে বাংলাদেশের রেটিং ফিনান্সিয়াল সেক্টরে বা আর্থিক খাতের স্টেবিলিটির দিক দিয়ে বা ঋণ পরিশোধের ক্ষমতার ক্ষেত্রে উই আর বিহাইন্ড ইউগান্ডা। লেডিস এন্ড জেন্টলম্যান, যে উগান্ডা মানুষ বলতে না এই উনি উগান্ডা থেকে এসেছে মনে হয়, মানে এই যে আপনারা ট্রল করতেন বাংলাদেশকে নিয়ে, মানুষকে নিয়ে, এরা বলছে ইউগান্ডা রাইট নাও ফার মোর বেটার পজিশন দেন বাংলাদেশ।
এবং উই আর সেম লেভেল রুয়ান্ডা। আমি আফ্রিকার দেশগুলাকে নিয়ে আপনারা ট্রল করেন এবং তুচ্ছ তাচ্ছিল্য করেন আমরা, আমি তাদের মানে হিসাবটা আমি দেখাতে চাই যে রুয়ান্ডা হচ্ছে বি প্লাস, আমরা হচ্ছে বি প্লাস রাইট নাও। সুতরাং উই আর অন এ সেম লেভেল রুয়ান্ডার সাথে, যুদ্ধ বিধ্বস্ত রুয়ান্ডা, যদিও তারা এটাকে উত্তরে করেছে বর্তমানে, কিন্তু ইউগান্ডা আমাদের চেয়ে কিন্তু উন্নত। মনে রাখবেন ইউগান্ডার কাম্পালা ইউনিভার্সিটি পৃথিবীর 300টা ইউনিভার্সিটির মধ্যে র্যাঙ্কিং করে নিয়েছে, কিন্তু বাংলাদেশের একটা 1000-এর ভিতরে দিতে পারে না। সুতরাং ইউগান্ডাকে নিয়ে তুলনা করার আগে, ট্রোল করার আগে আপনারা দ্বিতীয়বার ভাববেন, এই অনুরোধটা আমি আপনাদের সামনে এখানে করে গেলাম লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, নো আওয়ামী, নো বিএনপি, নিড নিউ পার্টি ইমিডিয়েটলি। আমি আপনাদেরকে বলি একটা জিনিস, সেটা হচ্ছে রাজনৈতিক পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে, এরাই নেতৃত্ব দিবে বর্তমানে যারা আছে। আপনি যদি বাংলাদেশকে ফেরত পেতে চান, আমি আবার বলছিলাম, গতকালকে শিল্পী সায়ান বলেছিলেন এই শব্দটা, রিক্লাইমিং বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে আবার পুরো দাবি করা। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিপ আপনার মিনিং অফ দিস ওয়ার্ড, রিক্লেম টু অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে আবার নিজের দেশ বলে দাবি করা। ক্যান ইউ ইমাজিন দিস কাইন্ড অফ লেডিস এন্ড জেন্টলম্যান, হোয়াট ডিড হি সে? ইট ইজ আনবিলিভেবল। মানে এই কথাগুলো কিন্তু আমরা বলে যাচ্ছিলাম যে বিএনপির একটা স্লোগান আছে, টেক ব্যাক বাংলাদেশ। এটার একটা আমি বলি যদি ফিলোসফিক্যাল এবং লিটারেটরি মানে অর্থ হলো রিক্লেমিং বাংলাদেশ ফ্রম দিস ইভিল ফোর্স অর দ্য এজেন্ট অফ ইন্ডিয়া, এবং দিস ইজ আনবিলিভেবল। অর্থাৎ এই হলো বর্তমান এবং অর্থনৈতিক যে অবস্থা চলছে। আমি আপনাদেরকে আবার বলি যে আমি এখন আর কোনো দিক দিয়া কোন সংস্থা কি বলেছে, জাতিসংঘ বলেছে, আমেরিকা বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, দে উইল ডু দ্য জব, বাট মনে রাখবেন আমি একটা জায়গাতে এখন স্ট্রিক। সেটা কি জানেন? সেটা হলো যে আমরা এখন প্রবাসী এবং আমাদের ছাত্র, এই দুইটা গ্রুপ যদি ঐক্যবদ্ধভাবে তাদের আন্দোলন চালিয়ে যেতে পারে, বাংলাদেশ স্বাধীন হচ্ছে। উই ক্যান রিক্লেম আওয়ার কান্ট্রি অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এগেইন। এটা আমি মনে রাখবেন। শুধু আজকে এবল আবিয়া অনলি, আচ্ছা আমি জানি না কি, আচ্ছা মঞ্জুর মতিন স্যারকে আপনার অটোক্রেট প্রধানমন্ত্রী হিসাবে, আচ্ছা 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 আমি শব্দ পড়তে পারি না, মঞ্জুর, আচ্ছা সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের যে নতুন প্রজন্ম, তারা কিন্তু পরিবর্তন নিয়ে এসেছে এই সরকারের, এবং এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে এখন ধিকৃত। কোনো দেশের, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো পশ্চিমা দেশ এই মুহূর্তে বাংলাদেশের সাথে কোনো চুক্তি করা, আর্থিক খাতের লেনদেন করতে এখন যাবে না এই মুহূর্তে, ইম্পসিবল, ইটস ওভার রাইট নাও। সুতরাং এটার যে চূড়ান্ত বা সত্যিকার অর্থেই যে কনসিকুয়েন্স ইজ নট কাম ইয়েট, ইটস গোনা টেক টাইম, বাট ইটস কামিং। ইটস এ ভেরি বিজার কনসিকুয়েন্স অ্যাওয়াইটিং ফর আস। বিশ্বাস করেন এটা আসতেছে, কারণ মাত্র 10 দিন, 10 দিনে কিছু হয় না। আপনি বাই 15th of August, লেডিস এন্ড জেন্টলম্যান, প্রবাসী যারা আছেন, 15th of August বাংলাদেশ থেকে দেখতেছেন, কুদ্দুস, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে বলি বাই 15th of August বাংলাদেশের আর্থিক খাতের ভয়াবহতা সরকার যতই লুকানোর চেষ্টা করুক না কেন বেরিয়ে আসবে। এবং প্রবাসীদের আবার বলছি, রেমিটেন্স যুদ্ধ আর আমাদের ছাত্র যারা আছেন, আমাদের সন্তানরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ রিক্লেম করা বা স্বাধীনতা ফিরে পেতে হলে আমি মনে করি না বাংলাদেশের আর কোনো গোষ্ঠী, আন্তর্জাতিক মহল বা আন্তর্জাতিক দেশ বা সংস্থা লাগবে। মনে রাখবেন, তারা তাদের নিজেদের স্বার্থ, অনেক সময় ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কোনো কাজ কখনোই করবেন না, যদিও তারা কমিটেড টু হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি। ধরেন আমি গতকালকে চীন বা চায়না থেকে যে বক্তব্যটা আসছে, দেখেন আপনি ঘটনাটা, ওয়াই চায়নার যে বক্তব্যটা খুবই মানে আমি যদি বলি হতাশাজনক। কিভাবে বাংলাদেশ আবার ঠিক হবে, সবকিছু এভরিথিং উইল বি নর্মাল। ওয়াই চায়না এই কথাগুলো বলে? মনে রাখবেন, চায়না বিকজ তারা মনে করে শেখ হাসিনা ইজ এন্টি ওয়েস্ট, এন্টি আমেরিকা। যত দেশ আছে পৃথিবীতে এন্টি আমেরিকান হলেই চীন, রাশিয়া জুতা পেটা করেন, এরা আপনার কাছে বিরে থাকবেই, বিকজ তারা মনে করে আপনি আমার শত্রু মানে আমার বন্ধু। এই হচ্ছে তাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স। এই জন্য শেখ হাসিনাকে চীন, ভারত হলো শেখ হাসিনা বাংলাদেশকে কবজা করার অন্যতম, তাদের এই জন্য শেখ হাসিনা তারা রাখে। China because she holds anti-American or Western, particularly American mentality. এই জন্য তারা কি করে জানেন? তারা বর্তমানে শেখ হাসিনাকে চায়। তারা জানে বিএনপি যদি ক্ষমতা আসে বা জামায়াত যদি ক্ষমতা আসে, there will be pro-US government বা pro-Western countries government. This is the problem. এই জন্য তারা দেখবেন ঘুরে ফিরে কিন্তু তারা তাদের জায়গাতে চলে যাচ্ছে। অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্টটা কতটা তারা গুরুত্ব দেয়, ঠিক ইউনাইটেড স্টেটস আমেরিকা সেম কাজটা করেছে গত নির্বাচনের পরে। ভারত যখন যুদ্ধ লাগলো চতুর্দিক থেকে, হামাস, ইউক্রেন, ভারতকে তারা একটু সময় দিছিল। প্রত্যেকটা
কর্মকর্তা প্রত্যেকটা ডোনাল্ড লু থেকে সরাই খুবই বিরক্ত হয়েছে আমার সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন এবং আপনার ডিফেন্স সেক্রেটারির উপরে, কারণ তারা বলছিলেন যে কাম ডাউন লিটল বিট, লেটস ওয়াচ হোয়াট হ্যাপেন্স নেক্সট। তারা চেয়েছিলেন তারা যে বাংলাদেশ একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ব্যবস্থা তারা করতে, তারা কোনো গণ অভ্যুত্থান তারা কিছু চান না, তারা সিস্টেমেটিক বলে। এখন পিটার হাজ যারা চাচ্ছেন সেটা হলো উনারা উইটনেস রাইট নাও, তারা তামাশা দেখতেছেন, অডিয়েন্স শেখ হাসিনার ফল অফ শেখ হাসিনা এবং ডিস্ট্রাকশন, এবং ভিতরে ভিতরে কাজ চলছে। মনে রাখবেন এখান থেকে শেখ হাসিনা কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। এবং আজকের এই জায়গাতে এত মানুষকে খুন করে, বললাম না গতকালকে আমি রাত্রে বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে অষ্টম আশ্চর্য কোনটা জানেন? অষ্টম আশ্চর্য হলো শেখ হাসিনা এখন ক্ষমতায় আছেন, কারণ এটা আনবিলিভেবল, এটা পৃথিবীতে কোনো ডিক্টেটর এত মানুষকে হত্যা করার পরেও থাকতে পারে না। এবং আজকে দেখলাম যে অনেকে বলছে, সুতরাং আমি আপনাদেরকে বলছি যারা আমাদের রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ আছেন, আপনাদের যুদ্ধ, আপনাদের কমিটমেন্ট যদি ঠিক থাকে, 3 মাস আমরা চেয়েছি আপনাদের কাছ থেকে, আমি চেয়েছি, আমরা চেয়েছি, আপনারা চেয়েছেন 3 মান্থস। বলে দিবেন আমি যুদ্ধে লিপ্ত আছি, প্রয়োজনে এক বেলা খাও, আমি বাংলাদেশকে স্বাধীন করে আপনাদেরকে দিয়ে দেবো। আমরা এই যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি, আমাদের সন্তানদের লাশের উপরে ভরসা করে কোনো খুনি, কোনো গণহত্যাকারী যেন রাষ্ট্র ক্ষমতা না থাকতে পারে কখনোই। আমি আবার বলি, আমি কখনোই এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট হোল্ড করি না, নো ওয়ে। এবং আমি এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে আমার পরিবার আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত নয়। আমি দায়িত্বহীন ভাষায় এই কথাগুলো বলতে চাই। আই উইল বি ইন দ্য ফিউচার, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আই মিন অ্যাপার্ট ফ্রম মি নো ওয়ান। তারপরেও আমি সরকারে কেন জানেন? কারণ আমি মানুষ, আমি হিউম্যান, আমি মানবতায় বিশ্বাস করি, আমি আইনি শাসনে বিশ্বাস করি, আমি ইকুয়ালিটিতে বিশ্বাস করি, আমি ন্যায় বিচারে বিশ্বাস করি। যেভাবে বিশ্বাস করে আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত দিয়েছে এবং তারা দেশকে দেখিয়ে দিয়েছে যে তোমরা আমাদেরকে ভুল বুঝেছো। We were watching them for a long time and this is what we are doing right now. সুতরাং আমাদের এই সন্তানদের এক ফোঁটা রক্ত যেন বৃথা না যায়। লিডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কিভাবে এগুলো নেবেন? আপনার সেনাবাহিনীর দেখেছেন, সেনাবাহিনীর পজিশন মনে হচ্ছে তারা যুদ্ধ লেগেছে, বর্ডারে মানুষ মরে বিজিবির সামনে, আমাদের সন্তানরা দেখে পাখির মতো গুলি করে মারে, কোনোদিন পজিশন নিতে দেখি নাই। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের খেয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধের পজিশন নেয়, দেখেন নাই আপনারা কিভাবে তারা আপনার বর্তমানে শুয়ে পজিশন নিচ্ছে, মনে হচ্ছে গেরিলা যুদ্ধে তারা অবতীর্ণ হয়েছে। ধিক্কার, শায়েমন সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে রিফর্ম করতে হবে, অবশ্যই রিফর্ম করবেন। এবং আওয়ামী লীগের সরকারের থাকা অবস্থায় আমি একটা জিনিস আজকে 3 ভাষা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগের থাকা অবস্থায় যত সেনা অফিসার প্রমোটেড হয়েছেন প্রত্যেককে বাদ দিতে হবে। এবং আপনি মনে করেন সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলা যাবে না, নো, ইউ আর নট এনিমোর সেনাবাহিনী, ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বাংলাদেশের জনগণের উপরে কথা বলার ক্ষমতা সেনাবাহিনীর আর নেই। আপনি মনে করেন যে সেনাবাহিনী কারফিউ দিয়েছে, কেন সেনাবাহিনী মাঠে নামছে মানুষ নামবে না, ধরে ধরে নিয়ে যাবে সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ। সেনাবাহিনী ইজ ওভার রাইট নাও। আগামী দিনে নতুন প্রজন্ম এবং পিপলস পাওয়ার বা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে কে কিভাবে কোনো প্রতিষ্ঠান এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলা কিভাবে চালু হবে। আচ্ছা, ইন্টারনেট বন্ধ হতে পারে। আচ্ছা, আমি আসছি পয়েন্টটাতে। থ্যাংক ইউ সো মাচ ফর রিমাইন্ডিং মি। আপনি বলেছেন যে আল রাজি, একটু আগে দেখলাম যে তারা ইন্টারনেট বন্ধ করে লেনদেন করার চেষ্টা করতে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের। এবং এই বিষয়টা এটার একটা আপনার লিটন মিয়া কি বলছেন ভাই, আবার ইন্টারনেট বন্ধ, আচ্ছা বন্ধ হতে পারে, কারণ কি পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছেন, আরো ধ্বংসের পথে যাচ্ছে দেশ। আপনি এখান থেকে উত্তন্ন হতে পারবেন না। সারা বছর ইন্টারনেট বন্ধ করলে আপনার রক্ষা নাই আর, কারণ আপনি এখনই গণহত্যাকারী আবির্ভূত হয়েছেন, নট অনলি ইন বাংলাদেশ বাট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আপনি এখান থেকে কোনোভাবে ফিরতে পারবেন না। আপনি চেষ্টা করে যাচ্ছেন, রাখতে পারেন কিনা গদি, কোনোভাবে আপনি পারবেন না। আপনি ইটস ওভার রাইট নাও। আপনার বললাম না, আপনার রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে অলরেডি, ইটস ডান, ইটস ওভার। এখন আপনি যে জায়গাতে আছে এখান থেকে কতদিন ক্ষমতা থাকেন, দিস ইজ দ্য আপনার টকিং পয়েন্ট রাইট নাও। কতদিন আপনি থাকতে পারবেন এইভাবে? আপনি আর থাকতে পারবেন না, ইটস ওভার। আজকে বাধ্য হয়েছেন মুক্তি দিতে আমাদের সন্তানদের। 6 জন সমন্বয়ককে যারা ধরে নিয়ে গেছিলেন, সব কিছু শেষ, কোনো কিছু নেই। সেনাবাহিনীকে খেয়েছেন, বিজেপিকে খেয়েছেন, পুলিশকে খেয়েছেন। এরা আমূল পরিবর্তন হয়ে যাবে এই সরকার পরিবর্তন হলে। এবং আমি দাবি করে যাচ্ছি আজকে এই সরকারের অধীনে যত পুলিশ বাহিনীতে নিয়োগ হয়েছে, বিশেষ করে টপ লেভেলে, একটা পুলিশ অফিসার ক্ষমতা রাখতে পারবে না, চাকরি করতে পারবেন না। অল হ্যাভ টু রিজাইন, বিকজ আপনারা এই দুর্নীতিগ্রস্ত। এবং দেখেন ছাত্রলীগের ছেলেদেরকে নিয়োগ দিয়ে গুন্ডার মতো আচরণ করে। আমি গতকালকে একটা জিনিস দেখলাম, সে একটা কথা বলছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে, তার গালে চোট দিল পুলিশ। গায়ে চোট দেওয়ার ক্ষমতা এই পুলিশকে কে দিয়েছে? কে দিতে পারে? কোন আইনে দিতে পারে? একজন নাগরিককে গায়ে চোট দিয়েছে, এভাবে দিয়েছে। আমি ভিডিওটা আমার আছে এখানে, আমি ডিস্টার্ব করতে চাই না লাইভে, এর জন্য আমি এখানে যেতে চাই না। গায়ে চোট দেওয়ার ক্ষমতা তার আছে, দিতে পারে একজন পুলিশ। আমরা এই
গুন্ডা পুলিশ চাই না। আমরা সত্যিকার অর্থে মানবিক পুলিশ। এই টাকাটা আমরা দেই, আমরা আগামীতে নির্ধারণ করে দেবে বাংলাদেশের মানুষ এবং প্রবাসীরা পুলিশের আচরণ কিভাবে হবে, কোন কোন পুলিশ ক্ষমতা থাকবে, কোন কোন পুলিশ চাকরি করবে, কার প্রমোশন হবে, কার প্রমোশন হবে না। ইটস ওভার। মানে যদি করেন আবার আইসা অন্য সরকার আইসা একইভাবে করবেন, ইটস ডান। কান ধরে মন্ত্রণালয় থেকে নামিয়ে এনে রাস্তাতে মানুষে গণদোলাই দেব, ওই দিন আর এখন অপেক্ষা করছে আপনাদের জন্য। সুতরাং মনে করবেন না যে আওয়ামী লীগ স্টাইলের, অতীতের স্টাইলের রাজনীতি যে কেউ আসে করতে পারবেন। ইটস ওভার রাইট নাও। আইনের শাসন দিতে হবে, বিচার বিভাগের রিফর্ম করতে হবে। আমি আবার বলছিলাম, গত রাত্রেও বলছিলাম, লেডিস এন্ড জেন্টলম্যান, যে আপনাদেরকে বলে আমাদের একজন ভাই আমাকে কমেন্ট করেছিলেন, ভাই তারা বলে শেখ হাসিনা গেলে আসবে কে? আমি বলছিলাম বলবেন মাংকি আসবে, বানর। উদাহরণ দিয়েছিলাম, দেশ শেখ হাসিনা পরিচালিত করার কথা না, একটা দেশ পরিচালিত হয় তার ইনস্টিটিউশন দ্বারা। এরা শুধু এক্সিকিউট করে কিছু পলিসি আপনার আনে, আইন পাশ করে এটাকে ইমপ্লিমেন্ট করে, দেশ চালায় তার প্রতিষ্ঠানগুলা। আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম, জাপানে কতজন প্রধানমন্ত্রী গেছে বিগত 2 বছরে, কতবার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সকালে আছে তো বিকালে নাই, বিকালে আছে তো সকালে নাই, এমন অবস্থা। ইউনাইটেড কিংডম সবচেয়ে আমাদের ওয়াচ দেশ যেটা, সেই দেশে কয়জন প্রধানমন্ত্রী আপনার পরিবর্তন হয়েছে। ইউনাইটেড কিংডমের চাল চরিত্র, অর্থনৈতিক ব্যবস্থায় কোন পরিবর্তন এসেছে? বরং তারা জিডিপি তারা গ্রোথ করেছে এই কোয়ার্টারে। তারা ইউনাইটেড কিংডম, একটা দেশ চলে তার প্রতিষ্ঠান দ্বারা। আর স্বৈরতান্ত্রিক সরকারে দেশ চলে স্বৈরশাসকের উপর, ইচ্ছার উপর। পার্থক্যটা গণতন্ত্র, আইনের শাসনের দেশ আর স্বৈরতান্ত্রিক দেশের মধ্যে এখানে। শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে উনি ধ্বংস করেছে শুধুমাত্র তার একচ্ছত্র ক্ষমতা এবং আধিপত্য বিস্তার করার জন্য, যেগুলো ফেল করেছে বাংলাদেশ। আজকে বাংলাদেশের অবস্থা আপনি দেখেন, 4 দিনে 30,000 কোটি টাকা সে লোন দিয়েছে। কেন দিয়েছে জানেন? বিকজ কোনো ব্যাকআপ ছিল না। একটা ফ্রাজাইল, ভেরি ডেলিকেট একটা অর্থনৈতিক ব্যবস্থা আসছিল, যেটা টুনকু অবস্থা, দললেই পড়ে যায়। এই অবস্থার সুস্পষ্ট প্রমাণ আমরা দেখেছি। এখন যে রেমিটেন্সে আঘাত করেছে প্রবাসীরা, এটা থেকে উঠতে পারবেন? ইট ইস নট পসিবল। সব কিছু কলাপস করে ফেলবে আগামী 3 থেকে 4 সপ্তাহের ভিতরে, এভরিথিং। যখন রেমিটেন্সের অগাস্টের প্রভাবটা তো এখানে আসে নাই, কারণ 15th of July পর্যন্ত রেকর্ড পরিমাণ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা বাংলাদেশে, আনবিলিভেবল অ্যামাউন্ট অফ মানি। এটা কখন থেকে হোল্ড ব্যাক করা হচ্ছে? ঠিক 16 or 17 থেকে যখন ঘটনাটা ঘটলো, তারপর থেকে তার আর কেউ করে নাই। এখন যদি এটা কন্টিনিউ চলে আপনার অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত, কি হতে পারে বাংলাদেশের? আমি আপনাদেরকে আবারও বলছি, আমাকে কখনোই দল দিয়ে বিবেচনা করবেন না। আমি কোনো দলের সাথে যুক্ত নই, আমি বাংলাদেশের সাথে যুক্ত, আমি প্রবাসীদের সাথে যুক্ত। আপনারা যদি দেশটাকে ফিরত পেতে চান আর এই ভারতীয়দের আধিপত্যকে কমাতে চান, ভারতীয়রা মোর দেন 1 মিলিয়ন ইন্ডিয়ানস ইলিগালি কাজ করে বাংলাদেশে, আর এই রাষ্ট্র আমার সন্তানদেরকে গুলি করে মারে। এবং এই যে ম্যাসাক্রি করলো তারা, এই ম্যাসাকারে কত ভারতীয়রা যুক্ত হয়েছে এবং তারা সরাসরি গুলিতে অংশ নিয়েছে আমরা কেউ জানি না, কারণ ইন্টারনেট বন্ধ ছিল, অন্ধকার ছিল সবকিছু। কারা কারা অংশগ্রহণ করেছে, কারা কারা এই কাজগুলো করেছে, নিশ্চয় কোনোদিন না কোনোদিন বিচার বিভাগীয় তদন্ত। এবং আপনি জানেন জাতিসংঘ তারা বলেছে, উই ডোন্ট ওয়ান্ট ইয়োর ইনভেস্টিগেশন, উই ওয়ান্ট এ ফেয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি বাই কন্ডাক্টিং বাই দি ইউনাইটেড নেশনস। অর্থাৎ এটা চাচ্ছেন। এখন এই পরিস্থিতিতে শেখ হাসিনা কিভাবে বলবে এখান থেকে তার উত্তরণের পথ? সে মনে করে সেখান থেকে উত্তরণ করতে পারবে না, সে উত্তরণ করার চেষ্টা করুক। কিন্তু আমরা এই যে অবস্থা চলছে, আমরা যারা প্রবাসী যারা আছি, আমি আপনাদেরকে আবার অনুরোধ করতে যাচ্ছি, কোনো অবস্থাতেই রেমিটেন্সের কারণেই বাংলাদেশটাকে ফেরত। মাসুম ভাই, আমরা চাই ঘুষ সর্বোচ্চ শাস্তি। আমরা যে ঘুষ চাই, ডক্টর ইউনূসকে সরকার বিপদে হিসাবে দেখতে চাই। ডক্টর ইউনূসকে আমি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে দেখতে চাই। বিশ্বাস করেন, ডক্টর ইউনূসের 2 বছরের শাসন বিগত 15 বছরের শাসন থেকেও রেজাল্ট পাবেন আপনারা বেশি, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি। আমি বলছি না সে, এবং এই মহিলাটা এই জন্য তাকে নষ্ট করার চেষ্টা করছে। আমি আজকে জোড়হাতে বলছি, এবং একটু আগে যে প্রতিক্রিয়া দেখিয়েছে ইউনাইটেড নেশনস, আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের জন্য একটা সেল খোলা আছে, যেটা আমি শুনলাম, এবং তারা সব কিছু মনিটর করছে, এবং তাদের চূড়ান্ত রিপোর্ট আসবে শীঘ্রই আমেরিকা থেকে। এখান থেকে তার পথ পালাবার পথ কোনো জায়গাতে, এবং এতটা ঘৃণিত। এবং আমি আবার বলছি, কোনো ধরনের বিদেশি ইনভেস্টমেন্ট বা ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশের জন্য হারাম হয়ে গেল। কারণ এই অবস্থায় বাচ্চাও জানে যে একটা আপনার গণহত্যাকারী হচ্ছে, শিশু হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা। এখান থেকে সে কীভাবে পালাবে? এখন আমি শেখ হাসিনাকে যদি বলতে চাই, শেখ হাসিনাকে আমি বলবো যে অনতি বিলম্বে তার এক্সিটের প্ল্যান করা আলোচনার মাধ্যমে, 6 মাস পরে যাক, নট এ প্রবলেম, বা তার এক্সিটের চূড়ান্ত প্ল্যান এবং পদক্ষেপ নেওয়া। আমি মনে করি না সে কোনোভাবে সাস্টেইন এবং স্টেবল করতে পারবে। কারণ এবার যদি সে স্টেবল করে, কীভাবে করবে? আমি তো দেখি না কোনো পথ। এত ঘৃণা নিয়ে সে থাকবে কীভাবে?
কতদিন থাকতে পারে? এই দেশটা সে ঠিক করতে পারবে না। এটা তো একের পর এক সমস্যা হবে। এবং যদি মনে করে যে ভারতীয় যে রিপোর্টটা আমরা দেখলাম কাশ্মীরি স্টাইলে বাংলাদেশ পরিচালিত হবে, অর্থাৎ বাংলাদেশ হবে কাশ্মীরি স্টাইলের শেখ হাসিনাকে রেখে, এবং দেখেন সে একটু অসুবিধা হওয়ার পরে সে ভারতে চলে গেছিল, ভারত থেকে তাকে আবার ফেরত আনছে তারা। কনফার্ম যখন পাইছে সেনাবাহিনী থেকে না আমরা তাকে আমরা ক্ষমতাচ্যুত করবো না, তখনই তাকে আপনার নিয়েছে। নো প্লিজ, আচ্ছা মাসুম ভাই আপনি টেলিগ্রাম চ্যানেল খুলেন প্লিজ। আমি টেলিগ্রাম আমি তো 2টা চ্যানেলে আমি 3টা 4টা আমি কন্ট্রোল করতে পারি না। আমি চ্যানেল আচ্ছা আমি খুলবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর সাজেশন। তো আমি এতটুকু বলি আপনাদেরকে যে আমরা সর্বোচ্চ বিজয়ের দ্বার প্রান্তে, এদের পতন শুরু হয়েছে এবং এতটা পতিত হয়েছে, কেউ যদি মনে করেন মানে ৭৫ চেয়েছিল তারা আওয়ামী লীগকে, এরা বোকার স্বর্গে বসবাস করে, এর চেয়ে বড় নাইভ এবং মূর্খ আর হতেই পারে না। এই সরকারের সব কিছু তছনছ করে ফেলছে। আমি বললাম না যে আওয়ামী লীগ ইজ এ ডিসিজড রাইট নাও, অর্থাৎ মৃত অবস্থা বর্তমানে আছে, এবং দেশের অর্থনৈতিক যে অবস্থা, এর জন্য আমি দুটো সেক্টরকে প্রাধান্য দিতে চাই। আমি কিন্তু পশ্চিমাদের সাথে কাজ করি, পশ্চিমাদের সাথে আমার কানেকশন আছে, কিন্তু আমি বলি আপনাদেরকে, আমি মনে করি আমি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দি ইউনাইটেড স্টেটস ওর ইউরোপিয়ান ইউনিয়ন ওর ইউনাইটেড নেশনস, অল আই কেয়ার অ্যাবাউট আওয়ার পিপল, আমাদের নতুন প্রজন্ম এবং প্রবাসীরা। আমরা এই দুটো গোষ্ঠী যদি ঐক্যবদ্ধ থাকি, নতুন বাংলাদেশ ইজ এ ম্যাটার অফ টাইম ইনশাল্লাহ। নতুন বাংলাদেশের সমাজ ব্যবস্থা, প্রগ্রেসিভ বাংলাদেশ, রাইট, প্রসপারাস বাংলাদেশ, পিসফুল বাংলাদেশ, সিরিয়াস সত্যিকার অর্থেই অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ আমরা দেখতে পাবো খুবই শীঘ্রই ইনশাল্লাহ। এটা যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যারা সবাই আছে, আপনারা, আমরা, আমাদের প্রবাসীরা, আমাদের আর কারো কিছু লাগে না, কারণ প্রবাসীরা বাংলাদেশকে খাওয়ায়। এই দুর্বৃত্ত গার্মেন্টস ব্যবসায়ীরা সরকারের সাথে থাকুক, নো প্রবলেম, বিকজ তাদের লুটপাট এবং তারা যে লোন নিয়েছে, এই যে লোন নিয়েছে গার্মেন্টস মালিকরা, আপনি কল্পনা করতে পারেন ইসলামিক ব্যাংক, একটা ব্যাংক থেকে একজন মানুষ ৩১,০০০ কোটি টাকা লোন নেয়। হু ক্যান বিলিভ দ্যাট? হু ক্যান অ্যাকসেপ্ট ইট? হাউ নট ক্যান বি টলারেটেড? ৩১,০০০ কোটি টাকা অ্যাসালাম গ্রুপ লোন নিল। ক্যান ইউ ইমাজিন দিস? মানে এরা, আমি এদেরকে নাম দিয়েছি যে রেকলেস করাপ্টেড ও বিবেকহীন দুর্নীতিবাজ। বিবেকও নাই এদের। প্রত্যেকটা ইসলামিক ব্যাংককে একদম খালি করে ফেলছে। ভারতীয় প্রজেক্টগুলো কিভাবে তারা বাস্তবায়ন করে দেখেছেন? একটা ইসলামিক ব্যাংক ছিল বাংলাদেশের মানুষের গর্ব করার মতো অবস্থা। সেই ফিনান্সিয়াল সেক্টরকে যখন শেখ হাসিনা বলে না যে সে নেত্রী, সে এই, আমি না, আমার বিশ্বাস করি, আমি নিতেই পারি না। তার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সে ধ্বংস করেছে। সে তার কতটা তার ঘৃণা বাংলাদেশের মানুষের প্রতি, বাই ইমাজিন দ্যাট। না হলে প্রতিষ্ঠান দাঁড় করাতো সে, ক্ষমতা থাকুক। সে আজকে 15 বছর গুন্ডনের গল্প বলে এয়ারপোর্ট ঠিক করতে পারে নাই। প্রবাসীদের পাসপোর্ট, আমি সোমালি, আই আস্কড এ সোমালিয়ান সিটিজেন, বলে আমি আপনার অ্যাপ্লাই করে আসছি পাসপোর্টের, আমি ডে আফটার টুমরো আই উইল কালেক্ট মাই পাসপোর্ট। সোমালিয়া, লেডিস এন্ড জেন্টলম্যান, ফেইল কান্ট্রি সোমালিয়া, দে ডোন্ট হ্যাভ এনি গভর্নমেন্ট। সোমালিয়ান সিটিজেন নাকি আজকে অ্যাপ্লাই করলে 2 দিন পরে তারা পাসপোর্ট পেয়ে যায়। জাস্ট ইমাজিন দ্যাট। এই হলো সোমালিয়া। আর আমরা কোথায়? পাসপোর্ট করতে গেলে লেফট রাইট করতে করতে প্রবাসীদের অবস্থা খারাপ, তারপরে তাদেরকে টাকা দিতে হয়। আমরা এই দুর্বৃত্তান আমরা চাই না। আমরা চাই বিদেশের আপনার হাই কমিশন, এম্বাসি বা দূতাবাসগুলো হবে, অ্যাপ্লাই করবেন নির্দিষ্ট টাইমে, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে প্রবাসীদের জন্য। ফিস দিবেন, পাসপোর্ট তার ঘরে চলে যাবে। যদি ঘরে চলে যেতে হয় আপনার, তাহলে আপনি ফিস দিয়ে যাবেন এক্সট্রা, তারা পাঠাবে এটা। আর না হলে আপনি কালেক্ট করলে আপনি কালেক্ট করবেন। সুন্দর সিস্টেম, যা বলবেন তাই। স্পেশাল বিদেশের মিশনগুলা, বিদেশের একটা হাব করতে পারে তারা। ধরেন ইউএই করতে পারে মধ্যপ্রাচ্যের জন্য, যে ইউএইতে দুবাই এয়ারপোর্ট, দুবাই আবুধাবি কনসুলেটে পাসপোর্ট থাকবে, সেখান থেকে পাসপোর্ট বিতরণ করবে তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে, সো দ্যাট ইট ক্যান বি ইজিয়ার, রাইট? আপনি ইউরোপের জন্য তারা ইংল্যান্ড করতে পারে, ইংল্যান্ড থেকে পাসপোর্ট যাবে ইউরোপিয়ান দেশগুলোতে, আমেরিকার জন্য আমেরিকা আছে। সুতরাং পাসপোর্ট বাংলাদেশে আসবে কেন? দে সাপোজ টু হ্যাভ দ্য অথরিটি টু প্রিন্ট দ্য পাসপোর্ট, রাইট? সিস্টেম এটা দরকার। কিন্তু যদি এটা দুর্নীতিগ্রস্ত না হয়, দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা যখন উঠে যাবে, তখন ইট ইজ ইজি। আর পাসপোর্টের কয়েকটা স্তর, আপনি পাসপোর্ট হারিয়ে ফেলছেন, আপনাকে যখন পাসপোর্ট দেওয়া হয়েছে তখন তো সব ধরনের চেক করা হয়েছে, তাহলে আবার কিসের চেক? পাসপোর্ট হারিয়ে গেছে, পুলিশ রিপোর্ট দিব, সিস্টেমে তারা দেখবে অমুক আব্দুল জব্বার ফর এক্সাম্পল, তার পাসপোর্ট হারিয়ে গেছে, ইয়া দিস ইজ দ্য গাই, হি হ্যাজ উই হ্যাভ দ্য ডেটা, প্রিন্ট দ্য পাসপোর্ট অ্যান্ড গিভ ইট টু হিম, দিস ইজি। আবার নতুন করে এই দেও সেই দাও, বাপের নাম দেও, সার্টিফিকেট দাও, এই যে হয়রানি এবং বিউরোক্রেটিক প্রবলেম, এটা থেকে মুক্ত হতে হবে প্রবাসীদের। এবং আমি বললাম না, নতুন সরকার যারাই আসবে, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা উই গোনা ওয়ার্ক লাইক দ্যাট। নতুন একটা বাংলাদেশ দেখবেন আপনার প্রত্যেকটা সেক্টরে। সুতরাং প্রবাসী যারা আছেন, আমি আবারও বলছি, এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে যাবেন না। আপনারা ফেল করলে বাংলাদেশ ফেল করবে, আপনারা মুখ ফিরিয়ে নিলে বাংলাদেশ
Why is hanged? Oh. What happened? It's unbelievable.